ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? কেমন আছেন? স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম, জি দেখা যাচ্ছে। গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়াইছিলাম? আইনগত ব্যাখ্যা কি, বিচারকগণ কি আইন তৈরি করেন, বাংলাদেশের একজন বিচারক কতকালী নজির মানতে বাধ্য, যেসব পরিস্থিতিতে নজিরের বাধ্যবাধকতা নষ্ট হয় সেগুলি আলোচনা করে। কত নম্বর প্রশ্ন? প্রশ্ন নাম্বারটা কত? 5 নাম্বার প্রশ্ন। তিন প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3। জি, 3-এর এ। আচ্ছা, তিন কোথায় দেখতে তো পাচ্ছি না। ম্যাম এই তো 10 ফেলে গেছেন। আচ্ছা, আইনগত ব্যাখ্যা কি? বিচারকগণ কি আইন তৈরি করেন? এটা পড়াইছি তো। জি স্যার, এটা পাইছেন। এটা পাইছেন স্যার। শেষের দিকে অর্ধেক হয়েছে। এই যে এখানে যে আনোয়ার হোসেন চৌধুরী, এই জায়গা থেকে পড়ানোর কথা ছিল। আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। আচ্ছা, এখন এটা শুরু করার আগে কেউ একজন আমাকে বলেন তো, এই আইনগত ব্যাখ্যা জিনিসটা কি? এটা কি আসলে বিচারক তৈরি করে? হালকা পাতলা একটু বলেন, মানে মাঝখান থেকে শুরু করলে তো বুঝবেন না, আগেরটা তো একটু টানতে হবে। বলেন দেখি, শাহিনা খানম বলেন। না ম্যাম, এটা তো জাতীয় সংসদ থেকে হয়। যতটুকু পড়াইছিলাম বা আপনি নিজে কতটুকু বুঝছেন একটু বলেন। সরাসরি আইন তৈরি করেন না, হ্যাঁ, সাধারণত সেটা জাতীয় সংসদের উপর ন্যস্ত থাকে। তাহলে বিচারকরা কেন বলা হয় যে বিচারক তৈরি করে? মূলত তারা কি করে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি সুন্দর করে বুঝাই বলেন। সুন্দর করে স্যার, তাও বলি স্যার, বিচারকগণ সরাসরি আইন তৈরি করেন না স্যার, কিন্তু আইন তৈরির যে উপাদানগুলো স্যার, সোর্স যেগুলো, সোর্সের মধ্যে একটা সোর্স হচ্ছেন বিচারকগণ। অর্থাৎ বিচারকগণ বিভিন্ন মামলায় একটা অবজারভেশন প্রদান করেন, ওই অবজারভেশন এক সময় স্যার আইনে পরিণত হয়। তো যে কারণে বিচারকগণ সরাসরি আইন প্রণয়ন না করলেও বিচারকগণ আইন প্রণয়নের একটা উৎস হিসাবে গণ্য হন স্যার। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে বলছেন। আপনার নামটা কি? স্যার আমি অজিত কুমার রায়। গুড, অনেক সুন্দর হয়েছে। সবাই বুঝতে পারছেন? একদম সহজ ভাবে ক্লিয়ারলি বুঝাই দিছে। তাইলে থ্যাংক ইউ স্যার। তাহলে বিচারকগণ, স্যার মেইন ক্রেডিট কিন্তু স্যার আপনার না, আমার ক্রেডিট না, আপনারা চেষ্টা করছেন, না আপনি বুঝাইছেন স্যার ওইভাবে, যে কারণে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি। এই যে কেসটাতে কি বলা হয়েছে, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এইচ অ্যামেন্ডমেন্ট কেস। তার মানে এই কেসটার মাধ্যমে ৮ম বারের মতো অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী হয়েছে। কত সালে? 1989 সালে এই আইনটা সংশোধনী হয়েছে। ঠিক আছে, সংশোধনীর মাধ্যমে কি বলা হয়েছে, বিচারকদের স্বাধীনতা এবং আপনার বিবেকের বিষয়টা দেয়া হয়েছে। বিচারকের স্বাধীনতা মানেটা কি? দেখেন, বিচারকদের একটা যে থাকে, কমন একটা অভিযোগ থাকে তাদের, যে তাদের হাত পা বাঁধা, তাই না? জি স্যার। আসলে কিন্তু তাদের হাত পা বাঁধা। তারা শুধুমাত্র কি করে, আইনে যেই শাস্তির কথা বলা আছে তাদেরকে সেই শাস্তিটাই দিতে হয়। সে বিচার করতে পারে, শুধু রায় প্রদান করতে পারে। আর
আর কিছু কিন্তু সে করতে পারতেছে না। সে উভয় পক্ষের কি শুনতেছে, বক্তব্য শুনতেছে, বক্তব্য শুনে সে খালি রায়টাই প্রদান করতেছে। সে কিন্তু অন্য কিছুই করতে পারতেছে না, অর্থাৎ সে নিজে থেকে কিন্তু কোনো কিছু বলতে পারতেছে না। ইভেন সে যেখানে বুঝতেও পারতেছে যে আসলে এটা হয়তো বা অন্যায় হচ্ছে, বিবাদীর সাথে বা আসামির সাথে এটা হয়তো বা অন্যায় হচ্ছে, কিন্তু তারপরেও সে নিজে থেকে ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুই পক্ষের লয়ার তাদের যুক্তি তর্কের মাধ্যমে সেটা প্রমাণ না করতে পারতেছে। তাহলে এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, বিচারক কি আপনার হাত পা বাঁধা। তাদের কিন্তু যে রায় প্রদান, এই রায় প্রদানে কিন্তু খুব একটা আপনার কি নাই, সাক্ষ্য মানে স্বাধীনতা নাই, ঠিক আছে। এবং তারা কি করতে পারে না এখানে বিবেক প্রয়োগ, মানে চাইলেও তারা কি করতে পারে না, তাদের বিবেকটা প্রয়োগ এখানে করতে পারতেছে না। অর্থাৎ কি করতে পারতেছে না, তারা তাদের যে আপনার চিন্তাধারা মানে তাদের যে ইমোশন সেই জিনিসটা সে এক্সপ্রেস করতে পারতেছে না, তাই না? তো এই জন্য জিনিসটা বলা হচ্ছে যে বিচারক আপনার সব সময় কি করতেছে, বিচারক সব সময়, আচ্ছা আমি না আবার একটু ঢুকতেছি, মোবাইল থেকে আমার লেখাগুলো খুব ছোট ছোট লাগতেছে, আমি পারতেছি না পড়াইতে, আমি ল্যাপটপ থেকে ঢুকতেছি। আপনার হাত পা বাঁধা, তো এই জিনিসটার জন্যই আপনার সংশোধনীটা নিয়ে আসা হয়েছে। কোন মামলার মাধ্যমে, এই যে আমির হোসেন যে মামলাটা, এই আমির হোসেনের মামলার মাধ্যমে এই জিনিসটা আপনার নিয়ে আসা হয়েছে। দেখেন বাংলাদেশ, যেটার মাধ্যমে মানে অষ্টম অ্যামেন্ডমেন্ট যে কেস এটাকে বলা হয়, কত সালে 1989 সালে এইটা নিয়ে আসা হয়। এই মামলায় সুপ্রিম কোর্ট কি বলে, এই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের মৌলিক কাঠামোর যে তত্ত্ব প্রতিষ্ঠা, এই তত্ত্বটাকে প্রতিষ্ঠা করে, যা পরবর্তীকালে বহু মামলায় বাধ্যতামূলক নজির হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে। এবং এই মামলার মধ্যে একটা জিনিস আসে যে বিচারকগণ এখন থেকে তাদের রায় প্রদানের ক্ষেত্রে তারা তাদের স্বাধীনতা প্রয়োগ করতে পারবে, ঠিক আছে। দেখে বাংলাদেশের বিচারকগণ নজির মানতে বাধ্য থাকলেও তাদের বিচারিক বিবেক প্রয়োগের সুযোগ রয়েছে। বিচারিক স্বাধীনতার মাধ্যমে বিচারক সমাজ এবং ন্যায় বিচার পরিবর্তিত চাহিদা অনুযায়ী আইনকে ব্যাখ্যা করতে পারবেন। দেখেন এই যে দেখবেন বিভিন্ন আইন, সিপিসি বলেন, তারপরে হচ্ছে বলেন সিআরপিসি বলেন, বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস করি, এটা আদালতের স্বেচ্ছাধীন। আদালত উপযুক্ত মনে করলে ন্যায় বিচারের স্বার্থে তিনি এটা প্রয়োগ করতে পারেন। এই যে বিষয়টা করি না আমরা, আদালতের সহজাত ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতার বিষয়টা, এই জিনিসটাই আপনার এই যে মামলাটা কেসটা এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই জিনিসটা প্রতিষ্ঠা হয়, যে এখন থেকে বিচারক কি করতে পারে, তাদের রায় প্রদানের ক্ষেত্রে তারা তাদের যে স্বাধীনতাটা, বাক স্বাধীনতাটা, এইটা সে প্রয়োগ করতে পারবে। ন্যায় বিচারের সাথে উপযুক্ত মনে করলে সে যে কোনো কি করতে পারবে, যে কোনো আপনার আদেশ বা রায় প্রদান করতে পারবে, এই ক্ষমতাটা তার এখন থেকে আছে। বুঝতে পারছেন বিষয়টা? এবং এই যে মামলা আপনার আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এই মামলাটা আমাদের বিচারক সমাজের মধ্যে একটা নজির হিসেবে রেখে গেছে, যেটা নাকি সকল মামলার ক্ষেত্রে আপনার মানে যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশন বা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এই মামলার আপনার যে রায়টা, সেই রায়টাকে টানা হয়। দেখেন বাংলাদেশের নজির একটি গুরুত্বপূর্ণ আইন উপাদান, বিশেষত উচ্চ আদালতের রায়, তবে এটি আইনের একমাত্র উৎস নয়। বিচারকগণ আইন, সংবিধান, ন্যায় বিচার এবং মামলার বাস্তবতাকে বিবেচনায় নিয়ে কখনো এই নজির মানেন, আবার প্রয়োজনে এটি এড়িয়েও চলে যান, ঠিক আছে। তার মানেটা কি, তার মানে হচ্ছে একেবারে যে সব সময় যে এর নজিরটা মেনে চলেন বিষয়টা তা না, বাট এই মামলার মাধ্যমে একটা আমূল পরিবর্তন আসছে বিচারকদের মধ্যে, যে তারা ন্যায় বিচারের সাথে এখন থেকে আপনার কি করতে পারেন, মামলাটা কি করতে পারে, মানে যে কোনো ধরনের সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবং এর ফলশ্রুতিতেই বলা হচ্ছে যে বিচারকরা আইন তৈরি করতে পারে, ঠিক আছে। অর্থাৎ আইন তো সরাসরি তো তৈরি করতে পারেন না, মানে এই হিসেবে তারা ব্যবহার করে থাকেন আর গেল। এরপর কি বলা হচ্ছে দেখেন, খ নজিরের সংজ্ঞা, ডেফিনিশন অফ প্রেসিডেন্ট, এটা কি দেখেন,
নজির হলো আদালতের পূর্ববর্তী কোনো সিদ্ধান্ত যা পরবর্তী অনুরূপ ঘটনা বা মামলার ক্ষেত্রে বিচার কার্যে অনুসরণযোগ্য বা গ্রহণযোগ্য। এটি আপনার বিচারিক সিদ্ধান্তের একটি দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা হয়। মানে বুঝছেন বিষয়টা? হ্যাঁ, জি স্যার। কি বুঝছেন? ওইটা ওই যে পূর্ববর্তী মামলার উচ্চ আদালতের যে সিদ্ধান্তটা দিছে, ওই মামলার সিদ্ধান্তটা ওই সিদ্ধান্ত পরবর্তীতে অনুরূপ মামলায় সেটা অনুসরণ করা, সেটাই বোঝাচ্ছে নজির। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আপনার এটা হচ্ছে নজির, মানে হচ্ছে পূর্ববর্তী কোনো বিষয় বা পূর্ববর্তী কোনো মামলার রায় পরবর্তী ওই সেম টাইপের মামলা বা ঘটনার ক্ষেত্রে ব্যবহার। দ্যাটস ইট। আচ্ছা, এই নজিরের বৈশিষ্ট্য কি, অর্থাৎ কেন এই নজিরটা আমাদের প্রয়োজন, গুরুত্ব কি, সেটাও দেখবো আস্তে আস্তে। আগে নজিরের বৈশিষ্ট্য কি সেটা দেখি। নজিরের বৈশিষ্ট্য দেখেন, বিচারিক সিদ্ধান্ত। নজির সাধারণত উচ্চ আদালতের রায় থেকে উদ্ভূত হয়। মনে রাখবেন, এই যে যতগুলো নজির আমরা আলোচনা করতেছি বা যত কিছু আমরা দেখি না কেন, কেস রেফারেন্স বলেন, এই বলেন, এগুলো কিন্তু নিম্ন আদালতের কোনো রায় হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আপনার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা অর্থাৎ উচ্চ আদালতের আপনার রায় হয়ে থাকে। ঠিক আছে, হয়তো বা আপিলের ক্ষেত্রে এটা মানে এই রায়টা দেয়া হয়। তারপরে হচ্ছে যেমন এই যে আমরা ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আগে কিন্তু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছিল না। ঠিক আছে, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্তই ছিল সর্বোচ্চ শাস্তি। কিন্তু পরবর্তীতে মানে মামলাটা আমার ঠিক মনে নাই, আপনারা সবাই হয়তো বা জানেন, আলোচিত একটা মামলা, আমি আমার এই মুহূর্তে আমার মনে আসছে না মামলাটা। হাইকোর্টে আপনার রায়ের মাধ্যমে 2020-এর পরে বা এই এটা নিয়ে আসা হয়েছে। না না, 2020 না, 2000 কত জানো, 13 না 14, ভুলে গেছি। যাই হোক, খুব আলোচিত একটা মামলা ছিল আর কি। হাইকোর্টে আপনার রিট করার মাধ্যমে, অর্থাৎ হাইকোর্টে আপিলের মাধ্যমে আপনার প্রথমে এই সিদ্ধান্তটা নিয়ে আসা হয়। পরবর্তীতে আপনার সিদ্ধান্তটা নিয়ে আসা হলেও সেটা কার্যকারিতা পায় না। কার্যকারিতা পায় না জন্য সুপ্রিম কোর্টের যে আপনার লয়াররা, তারা কি করেন, আপিলের বিভাগের যে লয়াররা, ওনারা এটা নিয়ে রিট করেন। রিট করার পর এই জিনিসটা আপনার নজির হিসেবে তৈরি হয় এবং তখন থেকে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়, যেটা দণ্ডবিধিতে এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, তো এইরকম বিষয়টা। নজির কি? নজির সাধারণত উচ্চ আদালতের রায় থেকে উদ্ভূত হয়, নিম্ন আদালতের রায় থেকে এটা উদ্ভূত হয় না। কেন হয় না? কারণ উচ্চ আদালত হচ্ছে নিম্ন আদালতকে কি পরীক্ষা করে। নিম্ন আদালত কোন একটা কিছু করলে সে অবশ্যই উচ্চ আদালতের কাছে কি জবাবদিহিতা করতে বাধ্য। এখন মনে করেন নিম্ন আদালত, এখন তাই বলে যে নিম্ন আদালত কোনো ধরনের কোনো কাজ করতে পারবে না বা কোনো ধরনের কোনো আপনার সিদ্ধান্ত দিতে পারবে না, বাক স্বাধীনতা নাই, বিষয়টা তা না। যদি নিম্ন আদালত কোনো রায় দিতে চায় বা সিদ্ধান্ত দিতে চায়, অর্থাৎ তার কাছে যদি মনে হয় যে এটা আসলে সংশোধন করা দরকার, এটা নিয়ে একটু দেখা উচিত, তাহলে সেক্ষেত্রে তার যে ওপিনিয়নটা, তার যে মতামতটা, হ্যাঁ, এবং কেন সেই মতামতটা দিতে চাচ্ছে, কেন সে চাচ্ছে এই জিনিসটা হোক, সেই জিনিসটা অবশ্যই সে উচ্চ আদালতকে জানাবে। উচ্চ আদালতকে জানানোর পর উচ্চ আদালত সেই মামলার নথিপত্র তলব করবেন। যদি তার কাছে মনে হয় যে হ্যাঁ এটা আনা যায়, তখনই সেটা করা যাবে, এর আগ পর্যন্ত করা যাবে না। এই জন্য বলা হয় যে উচ্চ আদালতের রায় থেকেই এই নজিরটা উদ্ভূত। দেখো, নিম্ন আদালত সমূহ উচ্চ আদালতের নজির অনুসরণ করতে বাধ্য, যেটা বললাম। নিম্ন আদালত সমূহ কি করতে পারে? উচ্চ আদালতের নজির অনুসরণ করতে বাধ্য। আইনের ধারাবাহিকতা, এটি আইন প্রয়োগে কি করতে থাকে? আইন প্রয়োগের ধারাবাহিকতা বজায় রাখে। অর্থাৎ ওই যে বললাম, পূর্ববর্তী দণ্ডাদেশ দেখে, অর্থাৎ একই ধরনের মামলা বা একই ধরনের কেস বা একই ধরনের যে বিষয়বস্তু, সেই ক্ষেত্রে নজির হিসেবে এটা চলমান অবস্থায় চলতে থাকে। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ বিচার ব্যবস্থায় এটা কি জনসাধারণের একটা আস্থা বৃদ্ধি করে থাকে। আচ্ছা, এবার হচ্ছে নজিরের প্রকারভেদ। নজির দুই প্রকার, একটা হচ্ছে বাধ্যতামূলক নজির অর্থাৎ বাইন্ডিং, আর একটা হচ্ছে আপনার প্রভাবশালী নজির। ঠিক আছে, আচ্ছা দেখেন কোনটা কি একটু বুঝি। যেই নজির নিম্ন আদালতের জন্য অনুসরণযোগ্য, অর্থাৎ বাধ্যতামূলক, মানে অনুসরণ করতেই হবে। উচ্চ আদালত থেকে রায় হয়েছে এই মামলার মাধ্যমে, তার মানে এই মামলা রিলেটেড যত বিষয় আসবে, যত মামলা আসবে, আপনাকে এই সিদ্ধান্তটাই দিতে হবে। আপনি এক্সট্রা নতুন করে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না।
প্রভাবশালী নজির কি? প্রভাবশালী নজির মানে হচ্ছে আপনার যেই নজির বাধ্যতামূলক না, তবে বিচারক চাইলে সেটা অনুসরণ করতে পারে। অর্থাৎ এটা বাধ্যতামূলক না, যদি চায় বিচারক তাহলে সেটা মানে অনুসরণ করতে পারে, আবার নাও করতে পারে। না করলে যে আহামরি কিছু হবে বিষয়টা তা না। যেমন বিদেশি আদালতের কোনো রায়। ওয়েট, নজিরের গুরুত্ব, আইনের সমতা বা ন্যায় বিচার নিশ্চিত করা। নজিরের গুরুত্ব কি কি? আইনের সমতা বা ন্যায় বিচারকে নিশ্চিত করা, অনুরূপ মামলায় একই ধরনের রায় প্রদান করা, তারপর হচ্ছে বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা, হ্যাঁ, বিচারকদের ইচ্ছাধীন ক্ষমতার সৃষ্টি করা। এই যে যেটা আমি বললাম যে এক সহজাত ক্ষমতা বা ইচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ হয়ে থাকে, যেটার মাধ্যমে ন্যায় বিচারের স্বার্থে সে কি করতে পারে। এখন ধরেন মানে বিবাদী পক্ষ এমন ভাবে, অর্থাৎ আসামি পক্ষ এমন ভাবে আপনার কাগজপত্র সবকিছু সাবমিট করছে যে এই জায়গায় বিচারকের আর কোনো অপশন নাই, আসামিকে মানে বেকসুর খালাস করতেই হবে। কিন্তু তারপরও বিচারক মানে অনেক সময় আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো নাকি মানে সরাসরি দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ এটাই সত্য, কিন্তু আপনার ঘটনা অন্য কিছু, যেটা আমরা সবাই বুঝতে পারতেছি কিন্তু প্রমাণটা করতে পারতেছি না, প্রমাণটা হাতে নেয়। লাইক আপনি আপনার নামে একটা ধর্ষণের মামলা করছি, ঠিক আছে, এখন আপনি এমন ভাবে সবকিছু সাজাইলেন বা এমন ভাবে সবকিছু সাবমিট করলেন যে এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আসলে আপনাকে ফাঁসানো হয়েছে, ঠিক আছে, এইভাবে আপনি নিজেকে সাজাইলেন, কিন্তু কথাবার্তা বা অন্যান্য অঙ্গভঙ্গির মাধ্যমে হয়তো বা বোঝা যাচ্ছে যে আপনি মিথ্যা সব প্রমাণ উপস্থাপন করছেন নিজেকে নির্দোষ দাবি করার জন্য। কিন্তু এই সময় কি করতে পারতেছে, যদি আগের কি করি, অর্থাৎ এই অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ এই মামলার যে নজিরটা তৈরি হইলো এর আগ মুহূর্তে যে জিনিসটা ছিল যে বিচারকের এখানে আর কিছু করার ছিল না, বিচারক বুঝতে পারতেছে যে এটা আপনার মিথ্যা বা কারসাজি করে আপনার প্রমাণগুলা উপস্থাপন করা হয়েছে, তবু সে কিছু করতে পারতো না। বাট এখন থেকে সে কি করতে পারে, সবকিছু তার আপনার সামনে উপস্থাপন করা সত্ত্বেও সে চাইলেই করতে পারে কি, সেটা রায় নাও দিতে পারে। বুঝতে পারছেন? সে আবার নতুন করে এটা রিওপেন করাইতে পারে বা সময় দিতে পারে, তলব করাইতে পারে, সবকিছু করার ক্ষমতা তার আছে। এটাই হচ্ছে ব্যাপার। তার উদাহরণ যেটা একটু আগে বললাম ওই একই জিনিস। তারপর আবার বলি, সুপ্রিম কোর্ট কোন একটা নির্দিষ্ট ধরনের জমি বিরোধ মামলার একটি রায় দিয়েছে, পরবর্তীতে অনুরূপ ধরনের অন্য একটি মামলা নিম্ন আদালতে যদি রায় দিতে চায় তাহলে সেই ক্ষেত্রে সে কি করতে পারে, সুপ্রিম কোর্টে সেই নজিরটা অনুসরণ করতে পারে। এইটাই হচ্ছে আপনার মূলত নজির। তাহলে নজির জিনিসটা কি, এর গুরুত্ব কি, এর বৈশিষ্ট্য কি, প্রকারভেদ কি, সবকিছু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আপনার উচ্চ আদালত থেকে প্রদত্ত কোন মামলার রায় বা সিদ্ধান্ত যেটা নাকি বিচারিক সিদ্ধান্ত বিভিন্ন কি মামলার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে, এই হচ্ছে আমার নজির বিষয়টা। এবার আসি কি বলছে, কর্তৃত্বমূলক এবং ঘোষণামূলক পূর্ব নজির, যেটা কিনা বিচার ব্যবস্থার খুবই গুরুত্বপূর্ণ দুইটা ধারণা। এই দুইটা শব্দ বিচারিক রায় এবং আইনি ব্যাখ্যার প্রভাব বোঝাতে ব্যবহৃত হয়। নিচে এগুলোর ব্যাখ্যা দেওয়া। কর্তৃত্বমূলক পূর্ব নজির বা অথরিটিভ কি প্রেসিডেন্ট, এটা কি? এটা হচ্ছে এমন একটা পূর্ববর্তী রায় যেটা নাকি নিম্ন আদালত বা সমপর্যায়ের আদালতের জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতেই হবে, এর কোনো কথা নাই। এটা সাধারণত উচ্চ আদালতের যেমন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায় হয়ে থাকে। নিম্ন আদালত এই রায় থেকে বিচ্যুত হতে পারে না, অর্থাৎ নিম্ন আদালত চাইলেও এই রায়টা থেকে সে বের হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত উচ্চ আদালত থেকে সেটা বাতিল বা নতুন করে সংশোধন করা হচ্ছে, মানে আপনাকে এই রায়টা দিতেই হবে। এটা বিচারিক ব্যবস্থার কি একরূপতা বা আইনের স্থায়িত্ব নিশ্চিত করে থাকে, অর্থাৎ একাগ্রতা, মানে কি বলবো এটাকে, মানে এটা মানতেই হবে আপনার, আপনার এইদিকে কোনো ধরনের কোনো স্বাধীনতা নেই, আপনি চাইলেও আপনি এর বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। এটাই উদাহরণস্বরূপ বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোনো মামলা একটা ব্যাখ্যা দিলে সেই ব্যাখ্যা দেশের সব নিম্ন আদালতকে মানতে হবে, মানে মানতেই হবে। এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে কর্তৃত্বমূলক পূর্ব নজির। তার মানে এই জায়গায় আমরা দেখতেছি যদিও আমাদেরকে বলা হচ্ছে যে বিচারককে এখন থেকে বাক স্বাধীনতা দেয়া হয়েছে,
তবুও সকল বিচারক কিন্তু স্বাধীন না। কেন? দেখেন, এখানে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি করতেছে, এই কর্তৃত্বমূলক নজিরে কি করতেছে, সুপ্রিম কোর্ট নিম্ন আদালত অর্থাৎ তার যে অধস্তন আদালত গুলা ওনাদের উপর একটা কর্তৃত্ব খাটাচ্ছে। মানে যাই কিছু হয়ে যাক না কেন, এই ধরনের মামলা মানেই হচ্ছে তোমাকে আমার দেওয়া সিদ্ধান্তটা দিতেই হবে। তাহলে এই জায়গায় তারা কর্তৃত্ব খাটাচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি যে নিম্ন আদালতের সকল বিচারক বা দেশের সকল বিচারকরা আপনার স্বাধীন, বাক স্বাধীনতা আছে রায় দেওয়ার ক্ষেত্রে? বলতে পারি? এটা থেকে তো বোঝা যাচ্ছে না বাক স্বাধীনতা সবার আছে বলে। এখানে কিন্তু নাই, ঠিক আছে? যদিও এই ইসের মাধ্যমে, মানে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ 8ম অ্যামেন্ডমেন্টের অর্থাৎ আমির হোসেনের যে মামলাটা, এটার মাধ্যমে বিচারকদের স্বাধীনতা দেওয়া হয়েছে, তবুও সকল ক্ষেত্রে দেওয়া হয়নি, সকল আইন বিচারকদের দেওয়া হয়নি এই বিষয়টা। এবার আসি কি ঘোষণামূলক পূর্ব নজির। আচ্ছা, এইটা হচ্ছে আপনার মানে আপনাকে ঘোষণা দিচ্ছে, আপনি মানলে মানবেন, না মানলে না, আপনাকে যে মানতেই হবে এমন কোনো বিষয়, ঠিক আছে? এই যে এটা এমন একটা রায় বা আদালত যেটা অনুসরণযোগ্য না কিন্তু গ্রহণযোগ্য হতে পারে যদি তার যুক্তিসঙ্গত বা সহায়ক হয়। মানে হ্যাঁ, এই একই রকম মামলা আপনার কাছে একটা আসছে যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে, এখন আপনি সেটা দেখাশোনা করার পর বা সেটা নথি বিশ্লেষণ করার পর, মামলার নথিপত্র বা উপযুক্ত সাক্ষ্য প্রমাণের পর আপনার কাছে মনে হচ্ছে যে এখানে এই সিদ্ধান্তটা না দিলেও হয়, এই সিদ্ধান্তটা না দিয়ে আমি যদি অন্য কোনো সিদ্ধান্ত দিই তাহলে খুব একটা ক্ষতি হবে না, তাহলে আপনি সেটা দিতে পারেন। আপনাকে যে একদম মানতেই হবে বিষয়টা তা না। এটা সাধারণত বিদেশি আদালতের ক্ষেত্রে ঘটে। ধরেন বিদেশি আদালতে কোনো রায় দেওয়া হয়েছে, পরবর্তীতে নিম্ন আদালত অর্থাৎ বাংলাদেশের আদালতে আইসা আপনি আবার ওই একই বিষয় নিয়ে কোনো মামলা দায়ের করছেন, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনার বিদেশি আইন, এমনিতেও বিদেশি আইন যে আপনার মনে করেন বাংলাদেশের আইনের সাথে মিলে না, দুইটা দুই জিনিস, তাই না? এমনি এরকম সিচুয়েশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলেই সেটা কি করতে পারেন, পরিবর্তন করতে পারেন, আপনি আপনার মতো করে রায় দিতে পারেন। বা একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে সামঞ্জস্যপূর্ণ রায়, আপনি একেবারে ওই নজিরের বাহিরে গিয়ে যদি কোনো রায় দেন সেটা হবে না, আপনাকে সেটার সাথে সামঞ্জস্য রেখে তারপরে রায় দেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি অন্য রায় দেন, সমস্যা নাই, বাট উচ্চ আদালত যে রায়টা দিছে আপনার, সেই রায়ের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে রায়, বুঝতে পারছেন এবার? জি স্যার। গুড। আচ্ছা, এবার দেখেন কি বলছে, পূর্ব নজির থেকে আইন প্রণয়ন কোন যে দিক দিয়ে সুবিধাজনক। আচ্ছা, আইন প্রণয়ন কোন হবে না, কোন দিক দিয়ে সুবিধাজনক হবে? কোন যে দিক থেকে? কোন দিক দিয়ে সুবিধাজনক? টাইপিং মিস্টেক হয়েছে। পূর্ব নজির থেকে কোন আইন প্রণয়ন যদি করা হয় তাহলে সেটা কি সুবিধাজনক কিনা? হ্যাঁ, আর যদি সুবিধাজনক হয়েই থাকে তাহলে মূলত কোন দিক থেকে সুবিধাজনক এই জানতে হচ্ছে এখানে। দেখেন, পূর্ব নজির জিনিসটা কি, তাহলে এটা আগে আমাদের বুঝতে হবে। অলরেডি আমরা এই জিনিসটা বুঝছি যে পূর্ববর্তী কোনো রায় বা সিদ্ধান্ত যেটা নাকি ভবিষ্যতে ব্যবহার করা হবে, কোন ক্ষেত্রে অনুরূপ কোনো ঘটনা বা আপনার যদি মামলা এসে থাকে তাহলে সেটা দৃষ্টান্ত হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের পূর্ব নজির যেটাকে বলা হয়। এখন কথা হচ্ছে এটা কি আসলে সুবিধাজনক, বা সুবিধাজনক হলে কোন দিক থেকে সুবিধাজনক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমত, আইনের নিশ্চয়তা এবং কি পূর্বানুমোদন যোগ্যতা কিরকম। দেখেন, পূর্ব নজির অনুসরণ করলে আইনের প্রয়োগ ধারাবাহিকভাবে বজায় থাকে। কেন বলছি আইনের প্রয়োগ ধারাবাহিকভাবে বজায় থাকে? এক্ষেত্রে সব কি হচ্ছে, আপনারা যে সুপ্রিম কোর্টে এই রায় দিতে, তার মানে নিম্ন আদালতে রায় দিবে, মানে আইনের যে ধারাবাহিকতা এটাকে আর অবমাননা করা হচ্ছে, ঠিক আছে? এটাকে আর অবমাননা করা হচ্ছে না, এটার আপনার ধারাবাহিকতা বা এটার যে নিয়ম নীতিটা এটা বজায় থাকছে। আচ্ছা, সাধারণত জনগণ, আইনজীবী এবং বিচারকগণের জন্য এটা দিক নির্দেশনা হয়ে থাকে। দেখবেন দেশে যখন কোনো নতুন আইন তৈরি হয় বা কোনো একটা ভাইরাল কেস বা ভাইরাল মামলার রায় হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ জনগণ থেকে নিয়ে শুরু করে আদালত বলেন, বিচারক বলেন, আইনজীবী বলেন, পুলিশ কর্মকর্তা বলেন, সবার মানে এই জিনিসটা থাকে, মাথার মধ্যে থেকে যায়, তাই না? সবাই আমরা কম বেশি এই জিনিসটা নিয়ে আপনার আলোচনা করি এবং আমরা জেনে যাই যে আমরা এই কাজটা যদি করে থাকি তাহলে আমাদের এই ধরনের শাস্তি, এইটাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপর কি বলছে, সময় এবং ব্যয়ের সাশ্রয়, এবং সবচাইতে মজার যে বিষয়টা, আপনার সময় বেঁচে যাবে, আপনারা নতুন করে কোনো ব্যাখ্যা করতে হইতেছে না আইনে, হ্যাঁ, বা
আপনার কোনো করতে হচ্ছে না। আপনি জানেন যে এই ধরনের ঘটনা ঘটলে আমাকে মানে এই সিদ্ধান্ত দিতে হবে, তাহলে এই ক্ষেত্রে আপনি করতে হবে। কি কারণে আপনি আর আইনের ব্যাখ্যা করবেন বা উপযুক্ত সিদ্ধান্ত মানে প্রমাণ সাপেক্ষ প্রমাণের জন্য আপনি সেই একদম ভিতর পর্যন্ত ঢুকবেন, দরকার আছে আপনার? এবং আমরা বাঙালিরা হচ্ছে আপনার কি শর্টকাটে বিশ্বাস। পরীক্ষা দিবেন, বেশি পড়বেন না, সাজেশন ম্যাডাম সাজেশন দেন, সাজেশন করবো, শর্টকাট করা করবো, আমরা সবাই তো শর্টকাটে বিশ্বাস, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা মানে বেশি সুবিধা হয়েছে এই জায়গায়, যে আপনার যদি এই ধরনের পূর্ব নজির থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সময়টা সাশ্রয় হয়ে যাচ্ছে এবং আমাকে নতুন করে কোনো আইনের ব্যাখ্যা বা প্রণয়ন করতে হচ্ছে না, নতুন করে কোনো কষ্ট করতে হচ্ছে না। সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি ওইটা অনুসরণ করে আমি রায় দিয়ে দিচ্ছি, এক্ষেত্রে আমার মাথা খাটাইতে হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা আসলে ঠিক না। দেখেন কাজের চাপও অনেকাংশে কমে যায়, ঠিক আছে? আপনি যখন একটা নতুন রায় দিবেন, ফর এক্সাম্পল আপনি যখন একজন বিচারক আপনি যখন রায় দিবেন কোন একটা ক্রিটিক্যাল কেসে, তখন সেই ক্ষেত্রে আপনি সেই মামলার নথিপত্র ভালো করে পড়বেন, দেখবেন, তাই না? প্রয়োজনে আপনি সেটাকে রিসার্চ করবেন 2-3 দিন, তাহলে এই যে এখানে আপনার ব্রেন কাজ করতেছে না, বলেন? আপনি আপনার ব্রেন খাটাচ্ছেন। যখন আপনি জানতেছেন যে আপনি যখন মানে আমাকে অনুসরণ করবেন, ফর এক্সাম্পল আমি যেটা করছি সেটাই আপনি অনুসরণ করবেন, সেক্ষেত্রে কি আপনার ব্রেন খাটানোর দরকার আছে? করবেন না, এটাই বলছে। আচ্ছা গেল আইনের আইনগত শূন্যতা পূরণ। অনেক সময় কোনো নির্দিষ্ট বিষয়ে সংসদীয় আইন না থাকায় আদালত এই সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে পূর্ব নজির আইনগত দিক নির্দেশনা দিয়ে থাকে এবং এটি কার্যকর হয় বিকল্প হিসেবে। আচ্ছা এরপর কি বলছে, নজির ভিত্তিক রায়গুলো বিচারকদের অভিজ্ঞতা, যুক্তি এবং বিচার রোধের ফসল। ঠিক আছে, ওই যে বললাম না, যখন কোনো একটা নতুন রায় বা নতুন সিদ্ধান্ত, নতুন আইন প্রণয়ন হয় তখন সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আপনার আমাদের মধ্যে সেটা গেঁথে যায়, সাধারণ জনগণ থেকে নিঃশুল্ক সবার মধ্যে এটা গেঁথে যায় এবং আমাদের কি জ্ঞানের এটা প্রসার হয় আর, তাই না? জ্ঞানের পরিধিটা আরো প্রসারিত হয়। আচ্ছা, এবং সময়ের সাথে সাথে দেখেন আইনের বিকাশ, সময়ের সাথে সাথে আদালত নতুন নতুন সিদ্ধান্তের মাধ্যমে আইনকে করতে পারে, বিকশিত করতে পারে। এই ক্ষেত্রে নজির একটা জীবন্ত আইন প্রক্রিয়া হিসেবে গড়ে ওঠে। এই তো। আচ্ছা এরপর কি বলা হয়েছে দেখেন, এরপর বলা হয়েছে একটা পূর্ব নজির যখন তার কার্যকারিতা হারায়। আচ্ছা এতক্ষণ ধরা আমরা নজিরের কথা বললাম যে নজির বিশ্লেষণ করলে এই সুবিধা হবে, এই করতে হবে, সেই করতে হবে, তার মানে কি এটা কখনোই তার কার্যকারিতা হারাবে না? কার্যকারিতা হারাবে। যদিও পূর্ব নজির বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে কিছু কিছু পরিস্থিতিতে এই নজির তার বাধ্যবাধকতা বা কার্যকারিতা হারিয়ে ফেলবে। কোন কোন ক্ষেত্রে দেখ, উচ্চ আদালত নজিরটা যদি সরাসরি বাতিল করে দেয়, ধরেন উচ্চ আদালত, এখন কথা হচ্ছে উচ্চ আদালত কেন নজির বাতিল করবে? অনেক সময় দেখা যায় যে যে একই ধরনের রায় দিতে দিতে অনেক সময় দেখা যায় যে কি আপনার জনগণের মধ্যে বাদ বিতণ্ডার সৃষ্টি হয়, ঠিক আছে? তারা আপনার মনে হয় করতে থাকে এবং এমন সময় দেখা যায় যে আর একটা অরাজকতার সৃষ্টি হয়ে যায়, যে যত ধরনের বিষয় হোক না কেন একই ধরনের রায় প্রদান করা হচ্ছে, এই মর্মে আপনার কি করা হচ্ছে, অরাজকতার সৃষ্টি হয়। তখন সেই ক্ষেত্রে অর্থাৎ যখন সোজা কথা জনগণের মধ্যে এটা একটু বেশি রকম কি শুরু করে থাকে, ভ্রান্তির সৃষ্টি হয় জনগণের মধ্যে, তখন সেই ক্ষেত্রে আপনার উচ্চ আদালত বাধ্য হয় এটা বাতিল। আবার অনেক সময় নিজেরাও মনে করে যে না এটা আসলে আমাদের মানে মানুষ মাত্রই ভুল, তাই না? এখন হুজুকের বসে এসে আমি হয়তো একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, এই সিদ্ধান্তটা মেনে আসা হচ্ছে, এখন এই সিদ্ধান্ত মানার ফলে হয়তো বা কোনো না কোনো দিক দিয়ে সুবিধার থেকে অসুবিধা এটা বেশি হচ্ছে, কারণ সেই ক্ষেত্রে বাধ্য হয়ে আমি কি এটাকে আমি পরিবর্তন বা বাতিল করতে পারবো না? অবশ্যই করবো। যেমন ফর এক্সাম্পল এই যে 1860 সালে যে আইনটা তৈরি হয়েছিল, ঠিক আছে, পরকীয়া যে শুধুমাত্র পুরুষদেরকে আপনার করা হয়েছিল, হ্যাঁ, এখন এই ডিজিটাল যুগে এসে কি এই জিনিসটা করা যাবে? তাহলে এটা এখন পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না, এটা বাতিল করার প্রয়োজন হচ্ছে না, হচ্ছে। আবার মনে করেন আগে সবসময় ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে আপনার সমন জারি করা হতো, এখন ডিজিটাল যুগে এসে যদি আপনি ফ্যাক্স বা ইমেলের আশায় বসে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক লেন্থি প্রসেস হয়ে যাচ্ছে, সবকিছু অনলাইন বেসড হয়ে গেছে। এখন মানুষ কুরিয়ার বা বলেন, মানুষ ইভেন মানুষ শপিংটা পর্যন্ত এখন মার্কেটে গিয়ে করতে অনলাইনে সবাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তাহলে এই ক্ষেত্রেও যদি আপনি সেই ওই 1860 সালে বসে থাকেন তাহলে তো হবে না। তাহলে কি এখানে বাধ্য হয়ে কি করতে হচ্ছে আইন প্রণেতাদের আইনটাকে পরিবর্তন করতে হচ্ছে না? ঠিক তেমনি ভাবে একটা মানে সেই 1889 সালে একটা রায় দিয়েছে, তার মানে সেটা 2025 সাল পর্যন্ত চলতে থাকবে, বিষয়টা তো তা না, চাইলেই সেটা পরিবর্তন করতে পারে।
এটাই বলছে। তো উচ্চ আদালত এরকম মনে করলে বাতিল করে দিতে পারে। তো যখন বাতিল করে দিবে তখন অবভিয়াসলি সেটা কার্যকারিতা হারাবে, সেটা আর মানবে না। যেমন একটা বিষয়, একটা মানে আগে কি ছিল, জায়গা যদি আপনি অনেকদিন ভোগ দখল করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা ওনারশিপ আপনি পেয়ে যাবেন, কিন্তু এখন কিন্তু এটা না। এখন কি করা হচ্ছে, আপনার দলিল মানে দখল যার জায়গা তার, এরকম একটা বিষয় চলে আসছে। কিন্তু আগে কি ছিল, দলিল যার জায়গা তার না। যে এই যে পরিবর্তনগুলা মানে সময়ের সাথে সময় উপযোগী যখন হবে, তখন সেই ক্ষেত্রে যদি আমার নজিরটাকে বাতিল করতে হয় বা পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়, সেক্ষেত্রে আমি করবো। আর যখন উচ্চ আদালত থেকে সেটা সংশোধন করে দেওয়া হবে বা বাতিল করে দেবে, তখন সেটা আর কার্যকারিতা থাকতেছে না, তখন কোনো আদালতই এটাকে আর মানবে না। আইন পরিবর্তন হলে ওই যে যেটা একটু আগে বললাম, সরকার যদি কোনো নতুন আইন তৈরি করে বা প্রণয়ন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার যতই নজির থাকুক না কেন সেটা তো আর গ্রহণযোগ্যতা পাবে না, তাই না? যেমন নারী ও শিশু নির্যাতনের আপনার 2003 সালে আপনার সংশোধন করে ওই যে মৃত্যুদণ্ডটাকে আনা হয়েছে ধর্ষণের ক্ষেত্রে। কিন্তু তার আগ পর্যন্ত তো আপনার মনে করেন যে যত নজির আপনার প্রমাণিত হচ্ছে সবকিছু তো আপনার যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তার মানে কি এখন ওইটা আমার কার্যকর হবে? নিশ্চয়ই হবে না। এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে অর্থাৎ সোজা কথা, আইন যদি পরিবর্তিত হয় তখন সেই ক্ষেত্রে আমার নজির বাতিল হয়ে যায়। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে পরিস্থিতি বা সামাজিক মূল্যবোধের পরিবর্তন, যেটা ওই যে মাত্র বললাম। 1860 সালে আমরা একরকম ছিলাম, তারপরে হচ্ছে 1900 সালে আমরা একরকম ছিলাম, 90s আমরা একরকম ছিলাম, তারপরে যখন 2000 সাল আসলো তখন আমাদের চিন্তাধারা একরকম হইলো। হ্যাঁ, তারপরে যখন 2020 আসলো তখন আমাদের চিন্তাধারা একরকম হইলো। 2025 এসে আমাদের মেন্টালিটি আরেক রকম হইলো, আমরা আরেকটু আপডেট হইলাম। তাহলে সময়ের সাথে সাথে আপনাকে তো রায় বলেন, আইন বলেন, নজির বলেন, সবকিছুই পরিবর্তন করতে হবে, নাকি আপনি সে 1860 সালে করে দেবেন? জি না ম্যাম। সবকিছু আপডেট হবে। এখন কিন্তু কি করা হয়, চুরি করলে হাত কেটে দেওয়া হয়। আমাদের বাংলাদেশে কি করা হয়? করা হয় না। কেন করা হয় না? কারণ সেটা আমাদের দেশের সাথে যায় না। ওকে, তো এই যে বিষয়গুলো আপনি যদি 2025 সালে আইসা আপনি যদি সেই 1800 সালে করে থাকেন তাহলে তো হইলো না। ওইটাই বলা হচ্ছে এই জায়গায়। পরিস্থিতি এবং সামাজিক মূল্যবোধের পরিবর্তনের সাথে সাথে এই নজিরও আস্তে আস্তে বাতিল হয়ে থাকে, এবং যখন এই ধরনের নজিরগুলো বাতিল হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে এটা একটা কার্যকারিতা হারায় ফেলবে। সিম্পল ম্যাটার, পরিষ্কার এবং স্পষ্টভাবে বর্ণিত থাকে। ঠিক আছে, সুস্পষ্ট ভাবে যে জায়গায় বলে দেওয়া হয়েছে যে এই ধরনের অপরাধ করলে এই ধরনের সিদ্ধান্ত বা শাস্তি দেওয়া হবে, সেক্ষেত্রে তো নজিরের কোনো প্রয়োজনই নেই। আছে বলেন? এখানে সুস্পষ্ট ভাবে আইনের বিধান আছে, সেই ক্ষেত্রে আপনি যত ভালোই মানে মামলার রায় দেন না কেন সেটা প্রযোজ্য হবে। বিচারিক ভিন্ন মত বা ব্যতিক্রম, অর্থাৎ বিচারে যদি ভিন্ন মত বা ব্যতিক্রম হয়ে থাকে, এই যে আচ্ছা এটা কি, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের নতুন মামলা তৈরি হয়। হ্যাঁ, মানে মামলা যে সবসময় একই রকম থাকে বিষয়টা তো তা না। এখন পূর্বে এই ধরনের মামলার রায় দেওয়া হয়েছে জন্য যে একই রকম সকল মামলার আপনাকে রায় দিতে হবে বিষয়টা তো তা না। ওই মামলার ঘটনা একরকম, এখনকার মামলার মানে আমার কাছে যে মামলাটা আসছে সেই মামলার ঘটনাটা একরকম, তাই না? এখন যদিও সেটা কিছুটা মিলে যাচ্ছে আমার মামলাটার সাথে, কিন্তু ঘটনাটা তো একরকম না, ঘটনাটা তো আলাদা, তাই না? কোনো ঘটনাই তো আপনার একই রকম হবে না, তাই না? এক একটা কেসের ঘটনা এক এক রকম হয়। তাহলে এরকম সিচুয়েশনে আপনার কি বিচারিক ভিন্নমত আসতেই পারে বা ব্যতিক্রম আসতেই পারে। তো এরকম সিচুয়েশনেও আপনার এটা কি দেওয়া হবে। বিচারিক নজির ক্লিয়ার? ক্লিয়ার স্যার? এটা মনে হয় আরেকটা প্রশ্ন। জি ম্যাম। এখানে নাম্বারটা উঠে নেই। তাহলে কি বুঝলেন আজকের টপিকস নিয়ে, বলেন। আজকে আর বেশি ওই প্রশ্নের সাথে এটা রিলেটেড, দেশীয় ডিসাইডেন্টি ও অবিচার দিকটার মধ্যে পার্থক্য ওই প্রশ্নের সাথে। আচ্ছা, এইটুকু কি বুঝলেন সেটা বলেন। নজিরের সংজ্ঞাটা বুঝলাম স্যার, নজির আসলে বিষয়টা কি, আর এটার সাথে অন্যটা চাপাইতে গেলে নজিরের বৈশিষ্ট্যটা বুঝলাম স্যার, নজির কখন কখন নজির বাধ্যতামূলক না ওইটাও বুঝলাম স্যার। মূল এই তিনটা বিষয়
করে টান দিয়ে বলেন দেখি কেমন বুঝলেন একটু বুঝি আমি স্যার পুরাটা একটু মানে বলেন কিভাবে কি বুঝলেন নজিরটা কখন কখন পরিবর্তিত হবে নজিরটা কখন কখন পরিবর্তিত হবে বলে আপনি মনে করেন নজির পরিবর্তিত স্যার যখন নজিরের ভূমিকাটা মেইন ভূমিকাটা হয়েছে স্যার যখন আইনে সুস্পষ্ট কোনো বিষয় না থাকে তখনই নজিরের আবশ্যকতা দেখা দেয় কিন্তু যদি আইনে এটার উপরে কোনো সুস্পষ্ট নির্দেশনা থাকে বা দণ্ডবিধিতে কোনো সুস্পষ্ট ধারা থাকে তাহলে এটা নজির ওই ক্ষেত্রে অচল স্যার এইখানে নজিরের কোনো ইয়ে থাকে না আবার স্যার অনেক সময় দেখা গেছে সামাজিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে যে উচ্চতর আদালতে যে নজিরটা স্থাপন করছিলেন ওইটা গ্রহণযোগ্যতা হ্রাস পেয়ে যায় ওই ক্ষেত্রেও স্যার নজির ব্যবহার বা ব্যবহারের যোগ্যতা কমে আসে স্যার তার মানে এইভাবেই আপনার নজিরগুলা পরিবর্তিত হয়ে থাকে সময়ের সাথে এর যেমন সুবিধা আছে তেমনি এর অসুবিধাও আছে দুইটাই আছে ঠিক আছে একেবারে যে নজির বিশ্লেষণ হয়েছে জন্য যে তারপর আবার মনে করেন যে বাক স্বাধীনতার কথাটা বলা হয়েছে 8ম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা যদি ভালো করে খেয়াল করি পুরোপুরি ভাবে সকল বিচারক কিন্তু স্বাধীন না তাই না দেখেন একটা মামলায় নজির দিছে তার মানে যে একেবারে যে মানে সব কিছুতেই তাকে মানতে হবে এটা একটু কেমন হয়ে যায় না কন্ট্রাডিক্টরি হয়ে যায় না বিষয়টা সো এটার কথাই বলছি যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন তার মানে যে এই যে আমাকে সব সময় সেটা মেনে চলতে হবে বিষয়টা তা না এটা কি সময়ের সাথে সাথে আমি পরিবর্তন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তবে এই সকল ক্ষেত্রে সাধারণত পার্লামেন্ট এবং জনগণের আপনার কি থাকতে হবে আপনার কি বলে এটাকে হস্তক্ষেপ জনগণের একটা সমর্থন থাকতে হবে স্যার নজিরটার উপরে জনগণ যদি কোনো মানে প্রশ্ন না করে জনগণ যদি কোনো আপত্তি না তোলে বা পার্লামেন্ট থেকে যদি কোনো আপত্তি না তোলে তাহলে তো সেই ক্ষেত্রে শুধু শুধু এটা পরিবর্তন করে কোনো লাভ নাই তাই না জি এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক ইনশাআল্লাহ নেক্সট আমরা পরবর্তী টপিক জানবো ঠিক আছে ওকে জি ম্যাম আসসালামু আলাইকুম